নিচের কোনটিকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়? কৌণিক বেগ নাকি কৌণিক কম্পাঙ্ক? হোয়াট দ্য হেক, দুটোকেই তো ওমেগা দিয়ে প্রকাশ করা হয়, তবে দুটোই কি সেম জিনিস? সালামু আলাইকুম, দিস ইজ জিম অ্যান্ড লেটস ফাইন্ড আউট। তুমি যদি একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকো তবে তোমার কৌণিক বেগ কেমন হবে? চলো দেখে ফেলি। লেটস আগে তুমি এখানে ছিলে, দেন এখান থেকে কিছু সময় পর তুমি এখানে চলে এসেছো, অ্যান্ড লেটস সে এখান থেকে এখানে আসতে তোমার টাইম লেগেছে টি। তাহলে তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে? দেখতে হবে তুমি কতটুকু কোণ তৈরি করেছো কেন্দ্রে। এই যে তুমি আগে এখানে ছিলে, এখন তুমি এখানে এসেছো, মাঝখানের যে অ্যাঙ্গেলটা এটাকে তুমি বলে দাও থেটা। তাহলে তোমার কৌণিক বেগ ওমেগা সেটা হবে থেটা বাই টি, তাই তো? এবার তোমার যে থেটা সেটা যদি টি এর ফাংশন হতো তবে তুমি ওমেগা সমান কি লিখতে পারতে? ওমেগা ইকুয়ালস টু ডিডিটি অফ থেটা। থেটার পরিবর্তনের হারকেই কৌণিক বেগ বলা হয়, তাই না ভাইয়া? কৌণিক বেগ থাকার জন্য কি আমাকে সব সময় বৃত্তাকার পথে ঘুরতে হবে? উত্তর হচ্ছে না, সবসময় তোমাকে বৃত্তাকার পথে ঘুরতে হবে না। লেটস সে একটা পয়েন্ট বি তে তুমি দাঁড়িয়ে আছো, এন্ড মনে করো এখানে একটা বস্তু ছিল, এন্ড সেটা এখান থেকে মুভ করে এখানে এসে দাঁড়িয়েছে। এবার তোমরা জেনে অবাক হতে পারো, যদিও এই বস্তুটা কোনো বৃত্তাকার পথে ঘুরেনি, তার সত্ত্বেও বি বিন্দুর সাপেক্ষে এই বস্তুর একটা কৌণিক বেগ তৈরি হবে। কি করে? বস্তুটা আগে ছিল এই বরাবর, এখন সে আছে এই বরাবর। এবার এখানের যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা রয়েছে সেটাকে আমরা বলবো ডেল্টা থেটা, অ্যান্ড এখান থেকে এখানে যেতে যতটুকু টাইম লেগেছে সেটাকে আমরা বলবো ডেল্টা টি। তাহলে তোমার কৌণিক বেগ অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা অ্যাবাউট বি, বি বিন্দুর সাপেক্ষে কৌণিক বেগ সেটা কত হবে? ডেল্টা থেটা বাই ডেল্টা টি। আবার তুমি চাইলে অন্য কোনো পথও অনুসরণ করতে পারো। লেটস সে এটা সেই বি বিন্দু, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো, অ্যান্ড একটা বস্তু আগে এখানে ছিল, অ্যান্ড সে এখান থেকে একটা আঁকা বাঁকা মেঠো পথ নিয়ে এখানে এসে দাঁড়িয়েছে। এবার তোমরা আমাকে বলো, এটার কি কৌণিক বেগ থাকতে পারে? অবশ্যই থাকতে পারে। এই বস্তুটা আগে বি বিন্দুর সাপেক্ষে কোথায় ছিল? ঠিক এই বরাবর। এখন সে বি বিন্দুর সাপেক্ষে কোথায় আছে? এই বরাবর। এই যে মাঝখানে যে অ্যাঙ্গেলটা এটাকে আমরা তখন বলবো ডেল্টা থেটা, অ্যান্ড এখান থেকে এখানে যেতে যতটুকু টাইম লেগেছে সেটাকে আমরা বলবো ডেল্টা টি। আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যাবাউট পয়েন্ট পি কত হবে? ডেল্টা থেটা বাই ডেল্টা টি। আবার এমনটাও হতে পারে, এই যে এই বরাবর সেই বি বিন্দুটা রয়েছে, অ্যান্ড এখানে তুমি দাঁড়িয়ে রয়েছো, অ্যান্ড তুমি দেখলে তোমার ঠিক সামনে একটা পার্টিকেল আগে এখানে ছিল, এখান থেকে সে সোজা মুভ করে এখানে চলে এসেছে। তুমি আমাকে এবার বলো, এটার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত? তোমার সাপেক্ষে এর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হবে? সে আগে ভাইয়া এখানে ছিল, এখনো সে এই লাইন বরাবরই রয়েছে। তাহলে বলো, এদের মাঝখানে কোনো কোণ তৈরি হয়েছে? ইনিশিয়াল এবং ফাইনাল পজিশনের মধ্যে কোনো কোণ তৈরি হয়েছে? তোর হচ্ছে না, হয়নি। তাহলে এদের মাঝখানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যেটাকে আমরা বলছি ডেল্টা থেটা অর শুধু থেটা, সেটাকে আমরা বলে দিব জিরো, অ্যান্ড এটার জন্য যে কোনো টাইম লাগতেই পারে। লেটস সে টি টাইম লেগেছে। তাহলে তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা হবে ডেল্টা থেটা বাই টি, হেন্স এটা হবে জিরো। বি বিন্দুর সাপেক্ষে এই পার্টিকেলটার কোনো কৌণিক বেগ ছিল না, বাট তুমি যদি এখানে একটা পয়েন্ট নাও, লেটস সে এ পয়েন্ট নিয়েছো, এর সাপেক্ষে কিন্তু এর কৌণিক বেগ থাকবে, ঠিক আছে? ইনিশিয়ালি সে এখানে ছিল, ফাইনালি সে এখানে এসেছে, না মাঝখানে একটা কোণ তৈরি হয়েছে, লেটস সে এটাকে তুমি বলে দিলে আলফা। তাহলে তোমার সেই অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা অ্যাবাউট দ্য পয়েন্ট এ উইল বি আলফা বাই টি, রাইট? এবার কৌণিক কম্পাঙ্কের জন্য আমাদের শুরু থেকে বুঝতে হবে, এটা একটা স্প্রিংয়ে লাগানো বস্তু যেটা সরল স্পন্দন গতিতে দুলছে। যদি যে কোনো মুহূর্তে এটার সরণ এক্স হয় তবে আমরা জানি এর ওপর প্রযুক্ত প্রত্যনী বল এফ ইজ ইকুয়ালস টু নেগেটিভ কে এক্স। এফ মানে এম এ হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই টি স্কোয়ার। সিম্পল কথা, সরণকে সময়ের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাওয়া যায়, তাই তো? এবার এই এমটাকে ওই পাশে নিয়ে যাও, অ্যান্ড হিয়ার উই গট আ সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার দেখো, এক্স হচ্ছে এমন কিছু যাকে সময়ের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করলে একটা মাইনাস আসে, অ্যান্ড এক্স নিজেও আবার ফেরত আসে। তাহলে এক্স এর মান কি হতে পারে? চলো ইজিলি বোঝার জন্য আপাতত কনস্ট্যান্টটাকে ইগনোর করে ফেলি। এবার আমাকে বলো, কাকে টি এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করলে সেটাই আসবে, বাট তার সাথে একটা মাইনাস অ্যাড হবে? খুবই ইজি, সাইন টি। সাইনটিকে একবার ডিফারেন্সিয়েট করলে কসটিকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে নেগেটিভ সাইনটি। সাইনটি মানে কি? এক্স। তার মানে এক্সকে দুইবার ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস এক্স। সিম্পল। তাহলে এক্স হচ্ছে এমন একটা জিনিস যেটাকে দুইবার ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে মাইনাস এক্স। বাট তুমি এখানে যদি সাইনটি এর আগে একটা কনস্ট্যান্ট অ্যাড করো, লেটস সে এ অ্যাড করেছো, তাহলে কি হতো? তাহলেও কিন্তু সেটাকে দুইবার ডিফারেন্সিয়েট করলে নেগেটিভ এক্সই আসতো। আমরা জেনারেল সলিউশন খোঁজার চেষ্টা করছি, তাই এক্স ইকোয়ালস টু সাইন টি দেওয়াটাই বেশি বেটার। এবার আমাকে বলো, আমাদের কি নেগেটিভ এক্স লাগবে নাকি নেগেটিভ একটা কনস্ট্যান্ট তারপরে এক্স লাগবে? অবশ্যই নেগেটিভ একটা কনস্ট্যান্ট অ্যান্ড তারপর একটা এক্স লাগবে। তাহলে এই কনস্ট্যান্টটাকে আনার জন্য আমরা টি এর আগে নতুন একটা কনস্ট্যান্ট বি কে ইন্ট্রোডিউস করব। এবার চলো ডিফারেন্সিয়েট করে দেখি। এ তো কনস্ট্যান্ট, বাইরে চলে যাবে, সাইন বিটিকে ডিফারেন্সিয়েট করলে কস বিটি, অ্যান্ড চেইন রুল অনুযায়ী বিটিকে ডিফারেন্সিয়েট করলে হবে শুধু বি। আরেকবার ডিফারেন্সিয়েট করে দেখি, কারণ সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল এটা, দুইবার ডিফারেন্সিয়েট করতে হতো, তাই না? তাহলে আরেকবার যদি ডিফারেন্সিয়েট করি, কস বিটিকে ডিফারেন্সিয়েট করলে নেগেটিভ সাইন বিটি, অ্যান্ড বিটিকে ডিফারেন্সিয়েট করলে শুধু বি। সিম্পলিফাই করে ফেলে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নেগেটিভ বি স্কোয়ার এ সাইন বিটি।
এবার দেখো তো আগের ইকুয়েশনের সাথে মেলাও, মিলে কিনা। মাইনাস মাইনাস কনস্ট্যান্ট কনস্ট্যান্ট, এক্স এক্স পারফেক্টলি মিলে গিয়েছে। এখান থেকে আমরা কি পাচ্ছি, বি মানে যদি হয় √k/m, তবে এই ইকুয়েশনের একটা সলিউশন হবে x = a sin bt। ক্লিয়ার? মনে করো আমার কাছে একটা সরল স্পন্দন গতিসম্পন্ন কণা রয়েছে, অ্যান্ড লেটস সে সেটা এতটুকু বিস্তার নিয়ে তুলছে এইদিকে, অ্যান্ড সেম বিস্তার নিয়ে আবার এদিকে। এটার পর্যায়কাল হলো টি। পর্যায়কাল কি, যে এই টাইমে একটা পূর্ণ স্পন্দন দিবে এই পার্টিকেলটা, এখানে যাবে, এখানে আসবে, আবার এখানে আসবে। ঠিক আছে, তো আমি একটা সার্টেন মোমেন্টে এটার মোশনকে ক্যাপচার করতে চাই। লেটস সে একটা সার্টেন মোমেন্টে এটা এখানে এসে দাঁড়ালো, এখান থেকে এখানে আসার জন্য লেটস সে টাইম লেগেছে টি, অ্যান্ড সাম্যাবস্থা থেকে এর ডিস্টেন্স লেটস সে এক্স। তাহলে এর সরণের সমীকরণটা কেমন হবে? সিম্পল, x = a sin bt, তাই তো? এবার আমি চাচ্ছি আরও একটু টাইম অপেক্ষা করতে, আমি চাচ্ছি t প্লাস বড় হাতের টি টাইম অপেক্ষা করতে। টি টাইম অপেক্ষা করলে সে এখানে এসেছে, এবং আরও বড় হাতের টি অর্থাৎ আরও একটা পর্যায়কাল পরিমাণ যদি অপেক্ষা করি, তাহলে সে কোথায় থাকবে? এখান থেকে ঠিক এখানে যাবে, সেখান থেকে আবার এখানে আসবে, আর এখান থেকে ঠিক আবার আগের জায়গায় যাবে। পর্যায়কাল কি, একটা পূর্ণ স্পন্দন দিতে যতটুকু টাইম লাগে, যদি এখান থেকে গণনা করা স্টার্ট করি, তাহলে এখান থেকে একটা পূর্ণ স্পন্দন কি করে হবে? এখানে যাবে, আবার ঘুরে এখান থেকে দিক দিয়ে আসবে, তাহলেই তো একটা পূর্ণ স্পন্দন হবে, তাই না? সিম্পলি পর্যায়কাল পরিমাণ অপেক্ষা করলে সরল ছন্দিত স্পন্দনরত কণার স্মরণের পরিবর্তন হয় না। ঠিক আছে, এবার তোমরা আমাকে বলো, আমি যদি টি প্লাস বড় হাতের টি টাইম অপেক্ষা করতে পারি, তবে তখন আমার সমীকরণটা কেমন হবে? x = হবে a sin b t প্লাস বড় হাতের টি, তাই তো? এবার তোমরা আমাকে বলো, এখানকার x এখানকার x দুটোই সমান, তাই না? তার মানে এই সাইন বিটি অ্যান্ড এই সাইন বি টি প্লাস টি, এই দুটোও সমান জিনিস। অতএব এখান থেকে আমরা লিখতে পারি সাইন বিটি = এটাকে আমি চাচ্ছি গুণ করে দিতে, সাইন বি বড় হাতের টি প্লাস বিটি। ঠিক আছে, এবার তোমরা আমাকে বলো এই বিটি এর মান কত হবে? তোমার কি দেখে এটা মনে হচ্ছে এই ফর্মটা সাইন থেটা = সাইন 2π প্লাস থেটা? বলো, তবে তাই যদি হয়, তাহলে এই বিটি মানে যে 2π হবে, সেটা তোমার বুঝতে কোনো সমস্যা আছে? না। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে বি বড় হাতের টি, এটা মানে হচ্ছে 2π। ঠিক আছে, তাহলে এই বি মানে কত হবে? বি মানে হচ্ছে 2π/t। ঠিক আছে, তুমি এটাকে আরও সুন্দর করে লিখতে পারো চাইলে, বি মানে হবে 2πf, যেহেতু 1/t মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাই তো? এবার তোমরা আমাকে বলো, এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, সাথে 2π একটা অ্যাঙ্গেল গুণ রয়েছে, তাই এই পুরো জিনিসটাকে আমরা বলবো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আর এই যে বি, এটাকে তখন আমরা বলবো ওমেগা, নতুন একটা নাম দিয়েছি। ঠিক আছে, তাহলে একটু যদি র্যাপ আপ করতে যাই, তোমাদের ওমেগা এটা মানে হচ্ছে 2πf। ঠিক আছে, অথবা তুমি চাইলে এভাবে বলতে পারো, এটা মানে হচ্ছে 2π/t। টি মানে কি? পর্যায়কাল। ঠিক আছে, এটা দিয়ে কি মিন করে? এটা দিয়ে মিন করে কৌণিক কম্পাঙ্ক। তাহলে এটার আসল সিগনিফিকেন্স দেখার জন্য তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে এটা এসেছে কোথায় থেকে। এটা আসলো সাইন ফাংশনের মাঝখান থেকে। একটা জিনিস বলে রাখি যে এই x = a sin bt, এটা যেমন একটা সলিউশন ছিল, x = a cos btও কিন্তু একটা সলিউশন হতে পারে। ঠিক আছে, তার মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই ওমেগাটা, এই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা এসেছে সাইন বা কোসাইনের ক্যারেক্টারিস্টিক্স থেকে। ঠিক আছে, তাহলে ওমেগা দিয়ে যেটা মিন করে সেটা হচ্ছে প্রতি একক সময়ে একটা সাইনের কার্ভ যতটা সাইকেল বা যতটা অসিলেশন কমপ্লিট করে। একটু ডিপলি বুঝতে গেলে এদিকে তাকাতে হবে। তোমরা আমাকে এবার বলো, এটা কিসের মতো দেখতে? এটা হচ্ছে x = a সাইন বিটি লিখবো না, ওমেগাটি লিখবো, কারণ বিকে আমরা ওমেগা বলে ফেলেছি। আর এটা কি কিসের মতো দেখতে? এটা হতে পারে x = a cos ωt, অ্যান্ড আমরা জানি ওমেগা মানে হচ্ছে গিয়ে 2πf, তাই তো? তোমরা আমাকে একটা জিনিস বলো, সাইনের কোন অংশটুকু বারবার রিপিট হয়? এই যে এই এতটুকু অংশ বারবার রিপিট হয়, দেখো তো, এটা, এই যে এটা। ঠিক আছে, তারপরে আরও রিপিট হতেই থাকবে। ওকে, এবার তোমরা একটা জিনিস খুব ভালো করে জানো যে এই এতটুকু, এটা হচ্ছে 2π, তাই না? অ্যান্ড এটা কত? এটা হচ্ছে 4π। এই সব কার্ভগুলোকে বলা হয় সাইনোসয়েডাল কার্ভ। ওকে, এই যে আঁকা বাঁকা, কজের ক্ষেত্রেও কার্ভটা কিন্তু সেম, বাট একটু শিফটেড। ঠিক আছে, এই যে দেখো 90 ডিগ্রি পরে স্টার্ট হয়েছে। তাহলে এখান থেকে যদি বলি কজের কোন অংশটা বারবার রিপিট হচ্ছে, ঠিক এই যে এই অংশটা বারবার রিপিট হচ্ছে। আবার যদি বলি এই যে ঠিক এই অংশটা বারবার রিপিট হচ্ছে। তোমরা এটাও জানো যে এখান থেকে এতটুকু, এটা হচ্ছে রাফলি 2π, তাই না? তাহলে এই যে এটা কত হবে? এটা হবে 4π, তাই না? ওমেগা = 2πf, এটা দিয়ে বোঝায় 2π সেকেন্ডে কতবার আসছে। আমরা যেহেতু জানি সাইনোসয়েডাল কার্ভের জন্য 2π মানে একটা পুরো স্পন্দন, তাহলে এটা দিয়ে বেসিক্যালি যেটা মিন করছে সেটা হচ্ছে কোনো সাইনোসয়েডাল কার্ভ, এই যে এরকম আঁকা বাঁকা কার্ভ, সেকেন্ডে কতগুলো
পূর্ণ অসিলেশন দিচ্ছে। এই যে একটা পূর্ণ অসিলেশন, দুটো পূর্ণ অসিলেশন, এই যে একটা অসিলেশন, এই যে আরেকটা অসিলেশন। ঠিক আছে, যদি এমন হতো যে ওমেগার মান হচ্ছে লেটস সে 2π × 5 এমন কিছু একটা এসেছে, তার মানে কি সেকেন্ডে 5টা 2π পাচ্ছি, তার মানে আমি 1 সেকেন্ড অপেক্ষা করলে তার মধ্যে সাইনের কয়টা অসিলেশন থাকবে? 5টা অসিলেশন থাকবে, তাই তো? আবার 1 সেকেন্ড অপেক্ষা করলে তার মধ্যে কজের কয়টা অসিলেশন থাকবে? কজের ক্ষেত্রেও 5টা অসিলেশন থাকবে। তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা কোনো একটা স্পেসিফিক সাইনোসয়েডাল কার্ভের সেকেন্ডে কতগুলো অসিলেশন ঘটে সেটা বুঝতে পারি। এখানে ঘোরার কোনো ব্যাপার স্যাপার নেই, কিন্তু এটা কমপ্লিটলি আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি থেকে আলাদা। অ্যাঙ্গুলার ভেলোসিটি একটা পার্টিকেলের বৃত্তাকার পথে বা একটা সার্টেন বিন্দু সাপেক্ষে অ্যাঙ্গেল তৈরি করার জন্য আসে, অ্যান্ড এই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা আসে সাইন এবং কোসাইনের ক্যারেক্টারিস্টিক্স থেকে। বুঝতে পেরেছো? তোমরা আরেকটা জিনিস জানো, আমরা প্রথমে পেয়েছিলাম বি মানে √k/m। বিকে যেহেতু আমরা ওমেগা বলে ফেলেছি, তার মানে এখন আমরা এটাও বলতে পারি ওমেগা মানে হচ্ছে √k/m। আর যেহেতু আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকে একটা কনস্ট্যান্ট হিসেবে পেয়েছি, একটা কনস্ট্যান্ট ধরে নিয়েছিলাম বি, অ্যান্ড সেটাকে আমরা পরে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিতে নাম দিয়েছি, তাই তো? দ্যাট ইজ ওয়াই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অলওয়েজ একটা স্কেলার রাশি হবে, কখনো একটা ভেক্টর রাশি হবে না, কারণ এটা একটা কনস্ট্যান্ট ভাই, জাস্ট একটা মান রয়েছে এটার। বাট অন দ্য আদার হ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি এটা কিন্তু ভেক্টর রাশি, এটার মানও রয়েছে আবার দিকও রয়েছে। তো এটা কেন ভেক্টর রাশি হয় সেটা জানতে হলে অবশ্যই আমাকে জানাতে হবে। আমাদের কাছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির দুটো ফর্মুলা রয়েছে, এদের মাঝে এটা মনে রাখা একটু ডিফিকাল্ট, কারণ √k/m নাকি m/k। তোমরা আবার শিখেছো t = 2π√m/k, এই যে এখানে m/k আবার ওখানে গিয়ে k/m, ঝামেলা, তাই না? চলো দেখি এটাকে কি করে মনে রাখা যায়। লেটস সে তোমার সামনে দিয়ে একটা আন্টি কোমর দুলিয়ে দুলিয়ে হেঁটে যাচ্ছে, যেখানেই দোলাদুলি সেখানেই রয়েছে কৌণিক কম্পাঙ্ক ওমেগা, তাই তো? তুমি সেই কোমর দোলানো দেখে একটা সিটি মেরে বলে উঠলে, ওরে কাকিমা। ওতে ওমেগা, রেতে রুট, কাকিমা k/m, ওমেগা = √k/m। শেষ, আর জীবনেও ভুলবা না। তো আজকের জন্য এতটুকুই, টাটা।